বাংলাদেশে শেখ হাসিনা সরকার যখন 96-এ ছিল তখন বাক স্বাধীনতা ছিল। শেখ হাসিনা সরকার যখন 2008-এ আসছে প্রপার ইলেকশনে বাক স্বাধীনতা ছিল, অনেকাংশ ছিল। যখন যদি তার কোনো ইম্প্যাক্ট না থাকতো তাহলে অন্তত সরকার উপনির্বাচন অন্তত একটা টেস্ট কেস হিসেবেও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করতে পারতো। ইম্প্যাক্ট আছে দেখেই এত ভয় পায় যে একটা সামান্য উপজেলা পরিষদের নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে করার সাহস পায় না। মিডিয়ার উপর দিয়ে কি যাচ্ছে এটা তো আমরা জানি। মিডিয়া বাংলাদেশের স্মরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে। খালেদ, আপনি খুব ভালো করে জানেন, ভেতরের কারণগুলো জানেন। আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন, আপনি জানেন। মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি, আমার কোনো অসুবিধা হয়নি। আমার অনেক অসুবিধা হয়েছে। আমি 4টা মামলা খেয়েছি। আমি এডিবি এবং ইউএনডিপির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি বাদ গেছে। আমাকে অনেক টিভি নিতে ভয় পায়, সবচেয়ে বেশি যেতাম এনটিভি আর বাংলা ভিশনে। কোনোদিন ভয় ফোন করার সাহস করে না। সেগুলো বলে লাভ নাই। আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেলফ এডিট করে বলি। আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার মূল্যায়নগুলো বলতে, আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কিছু বলতে, কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি, সেলফ রেস্ট্রেইন করি, সেলফ সেন্সর করি। ঠিক আছে? আর প্রশ্ন যেটা ছিল, দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করলেন, মিডিয়া তো কনস্ট্রেইন। মিডিয়াকে আমার আপনার টাকায় চলে, আমার আপনার টাকায় চলে যারা, আমার আপনার ট্যাক্সের টাকায় যারা চলে, যারা বেতন পায়, বড় গাড়ি চড়ে, বড় বাড়িতে থাকে, ক্ষমতা দেখায়, এই বাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, সরকার বলেন, আমলা বলেন, আমার টাকায় সে চলে, আমাদের জনগণের টাকায় সে চলে। বাংলাদেশের সংবিধান লেখা আছে তারা হচ্ছে আমাদের সেবক। মিডিয়াকে আমার আপনার টাকা চলে, তাদেরকে আমরা বেতন দেই, তাহলে এটা তাদের বিজনেস। এবং মিডিয়া কি মধ্যে সংবিধানে বলে দিয়েছে তারা আমাদের সেবক? তো মিডিয়ার সাথে ওদের কম্পেয়ার করেন কেন? মিডিয়ার অনেক কনস্ট্রেইন্ট আছে। বাংলাদেশে মিডিয়া মুক্ত পরিবেশে কি সাংবাদিকতা করেছে খালেদ, সেটা আমরা এরশাদ আমলে দেখেছি। আনফরচুনেটলি এরশাদ আমলে দেখেছি, এরশাদ আমলে আমরা দেখেছি মুক্ত সাংবাদিকতা কি ছিল। এই সরকারের সময়, এই সরকারের সময় আপনি কি বাংলাদেশের এই দেখেন? এই সরকারের সময় বাংলাদেশে কার্টুন দেখি না, কারণ শিশির ভট্টাচার্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন সেই জন্য দেখি না, সম্ভবত। আমি জানি না, আরো কারণ আমি জানি না, কিন্তু অনেক সরকারের কার্টুন দেখি। কিশোর কেন গ্রেফতার হলো খালেদ? কিশোর কেন গ্রেফতার হলো? আপনি এরশাদ সরকারের সময় বলেছিলেন আপনি একটি কার্টুন পত্রিকা, উন্মাদ পত্রিকা পর্যন্ত কালো কালি দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। প্রফেসর আসিফ নজরুল, আপনি জানেন যে আমরা আসলে ওই সময় সাংবাদিকতা দেখেছি। এই সরকারের সময় কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মানে কি বিদেশি পদকের মধ্যে খারাপ শোনা, বালিশ কাণ্ড, রূপপুর, যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে। মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে দিয়ে, মানে আপনার কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানি না, মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন, কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না। না খালেদ, আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে বলেন রিপোর্ট কম দেখেন না, একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি তো বিএনপি আমলে প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন। টেলিভিশনের যুগ এই সময় আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে। কিন্তু আমি আপনাকে বলি, পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া, যিনি বলেছিলেন যে তিনিকে গুলাগ বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে, একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত, তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল। আপনার মনে থাকবে প্রফেসর আসিফ নজরুল। খালেদ, এটা কবে? পদ্মা সেতুটা 2013 আগে। আমি আপনাকে বলি বাংলাদেশে আমি যেভাবে দেখি, আমার ভুল হতে পারে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার যখন 96-এ ছিল তখন বাক স্বাধীনতা ছিল। শেখ হাসিনা সরকার যখন 2008-এ আসছে প্রপার ইলেকশনে বাক স্বাধীনতা ছিল, অনেকাংশ ছিল। যখন প্রফেসর আসিফ নজরুল, আমি যতখানি পড়েছি, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, সমকাল, আমাদের সময়, তারা সবাই কিন্তু নির্বাচনকে কন্ডেম করে নির্বাচনের বিভিন্ন লুপহোলস দেখিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন করেছে। কিন্তু হয় জনগণ তাদের বিশ্বাস করেনি, অথবা এইটা করাতে কিছুই যায় আসেনি। কোনটা সত্য আপনি নিশ্চয়ই এটার মধ্যে একটু বলবেন। আচ্ছা, প্রথমে আপনাকে এটা বলি, আপনি আল জাজিরা যেটা বলেছেন ওটা তো রিপোর্ট ছিল, ইফ আই এম নট রং, একটা গুমের ব্যাপার, একজন আর্মি অফিসারের সাথে বিজনেস করা এবং এই সংক্রান্ত গুমের ব্যাপার নিয়ে, ওটা রিপোর্ট ছিল না? ওই গুমের যে কথাটি বলছেন সেটি রিপোর্ট ছিল, হ্যাঁ। তবে সেই রিপোর্টের ক্ষেত্রে, যে রিপোর্টের ক্ষেত্রে অভিযুক্ত কারোর সঙ্গে কথা ছিল না, মানে সেটি আসলে আমি জানি না, মানে সেটি আপনি ভালো বলতে পারবেন। আপনি বাংলাদেশের সেরা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। আমি এটা পড়েছি। তারা ওই যে ওই রিপোর্টটা, ধরেন ওই রিপোর্টটা ভুয়া, ওই রিপোর্টটা তো খুবই সেনসেশনাল রিপোর্ট, আপনি তো সাংবাদিক, রাইট? খুবই সেনসেশনাল। ওটা যদি ভুয়াও হয়, এটি একটি ভুয়া রিপোর্ট, এটা লেখার সাহস কেউ পেয়েছে? পায় নাই। এটা একটা এক্সাম্পল দিলাম। এবং আপনার সাথে আমি একমত, অনেক বাইরের থেকে অনেক কিছু প্রচার করা হয় যেটা সাংবাদিকতা ঝোপে চিপে ঠিক না। আবার আপনার সাথে আমি এটাও অ্যাড করতে চাই, বাংলাদেশে কিছু কিছু টিভি চ্যানেলও এরকম যে টেলিফোন টেপ করা ইন্টারভিউ যে ছাপিয়েছে সেটা নিয়ে অনেক মতমরলরা আলোচনা করেছে, এটাও সাংবাদিকতা ঝোপে ঠিক না। রাইট।
আপনি আমাকে কি প্রশ্ন করেছেন খালেদ? সরি আমি আপনাকে প্রশ্ন করেছি যে বাংলাদেশের 2018 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি নানা রকম চিত্র দেখিয়ে তো পত্রপত্রিকাগুলি রিপোর্ট করেছে, সবগুলি পত্রপত্রিকা আমি সবার মধ্যে দেখেছি, কিন্তু তার কি ইমপ্যাক্ট আমরা আসলে দেখতে পাই, বা মানে তাকে আসলে আপনি কিভাবে দেখবেন? জি অবশ্যই করেছে। আপনাকে একটা কথা বলি, যেমন ধরেন যদি তার কোনো ইমপ্যাক্ট না থাকতো তাহলে অন্তত সরকার উপনির্বাচন অন্তত একটা টেস্ট কেস হিসাবেও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করতে পারতো। ইমপ্যাক্ট আছে দেখেই এত ভয় পায় যে একটা সামান্য উপজেলা পরিষদের নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে করার সাহস পায় না। সেকেন্ড কথা হচ্ছে ইমপ্যাক্ট আপনি বুঝবেন কিভাবে? গাদ্দাফি মারা যাওয়ার আগে, সাদ্দাম মারা যাওয়ার 1 বছর 2 বছর আগে, বা আপনার পিনোচেটের পতনের 1 বছর আগে, বা নিকোলাস চাউচেস্কুর পতনের 2 বছর আগে কি আপনি বুঝতে পারছেন ইমপ্যাক্ট? যখন ইমপ্যাক্ট হবে, ইমপ্যাক্ট তো বোঝা যায় না রে ভাই। পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় বর্বরচিত শাসকের প্রতিও মানুষ কত ক্ষুদ্র এটা বোঝা যায় না স্যার। আমি সেখানেই বলতেছিলাম যে মিডিয়া তো আসলে যখন যে ঘটনা যেভাবে দেখতেছে রিপোর্ট তো করতেছে, মানে এই 2018 সালের ইলেকশন জি আমি আপনাকে বলি করছে খালেদ। আমি একটু খালি বলি কি কিছু বিষয় না করতে পারে না। যেমন আপনাকে আমি বললাম, একটা উদাহরণ দিলাম, এত বেশি প্রকাশ্যে আমি বলতেও পারতেছি না আপনাকে, আমারই সাহস নাই যে কি বিষয় নিয়ে রিপোর্ট করা যাবে না। ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ। আপনাকে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি। আপনি যে বললেন যে খালেদা জিয়ার পুত্রদের সম্পর্কে ওনার সঙ্গে রিপোর্ট করা যেত, ভুল হোক শুদ্ধ হোক, আমি বিশ্বাস করি এখন এটা সম্ভব না। ভুল যে রিপোর্ট, শুদ্ধ রিপোর্ট কোনোটাই সম্ভব না। আরো অনেক 3-4টা ক্ষেত্র আছে, এটা বলার সাহস আমার নাই আপনার কাছে, ঠিক আছে? বাট এটা সম্ভব না। এটা 2008 সনে সম্ভব ছিল। 2008 সনের পরে প্রথম আলোতে 2008 তো একটা ইন্টারেস্টিং টাইম না 2008 এর ইলেকশনের পর আমি বলছি, শেখ হাসিনা সরকার ওই সময় গঠিত হওয়ার পরে। আচ্ছা 2008 এর থেকে 2014 পর্যন্ত যে সরকার যে ছিল, 2009 থেকে 14 যে সরকার ছিল, সেই সরকারের সময় সম্ভব ছিল। আপনাকে একটা এক্সাম্পল দেই। আমি প্রথম আলোতে লিখেছি একটা হত্যার ঘটনাতে, ওখানে আমি লিখেছি দায় নিবেন না প্রধানমন্ত্রী, হেডিং অসম্ভব। এই হেডিং দিয়ে এখন কোন আর্টিকেল এডিটোরিয়াল লেখা অসম্ভব। আমি আপনাকে 100% নিশ্চিত করছি, যদি প্রথম আলো আর ডেইলি স্টার সবই লিখতে পারে, তাহলে আমরা যেটা নেত্র নিউজে দেখি, বা আপনি বললেন কনক সরারের বিভিন্ন ক্লিপিংসে দেখি, বিভিন্ন ক্লিপিংস বললাম আর কি, সেগুলি কি আপনার, বা আল জাজিরায় প্রধানমন্ত্রী মানে বর্তমান সরকারের খুবই পাওয়ারফুল একজন সম্পর্কে যে প্রতিবেদনগুলো আসছে, সেটা কি প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কারো বুকের পাটা হয়েছে সেগুলো নিয়ে কোনো কথা বলার? একটা বিষয় ভুয়া এটা বলার কোনো সাহস হয়েছে? প্রফেসর আসিফ নজরুল, আমি একটু বলি, নেত্র নিউজ বা আল জাজিরা, আপনি প্রতিবেদন না, আল জাজিরার কিছু চিঠিপত্রের মধ্যে কিছু মন্তব্য জায়গায় এই ধরনের কিছু কথাবার্তা আসছে। নেত্র নিউজ বা আপনি যে নিউজগুলি কথা বলেন এর অনেকগুলি সাংবাদিকতার ধোপের ঠিকানা। এটি হচ্ছে আমার মতামত। প্রফেসর মিজানুর রহমান নিশ্চয়ই বলবেন। শিওর, ধোপের ঠিকানা। কিন্তু আমাদের এখানে তো অনেকগুলো আছে একদম সাংবাদিকতা। আমি যেটা বলতে চাচ্ছি, কোনো ঘটনাই এখন ধামাচাপা দেয়া থাকে না, কোনো না কোনো ভাবে কোনো না কোনো মিডিয়ায় আসছে। এখন আপনি যদি বলেন যে এই মিডিয়া, এই নিউজগুলো আসতে হবে প্রথম আলোর মাধ্যমে, তো প্রথম আলোর মাধ্যমে প্রথম আলোর মাধ্যমে অনেক ভুয়া নিউজ তো দেখছি আমরা। এই 111 এর পরে প্রথম আলোর সম্পাদক আর ডেইলি স্টারের সম্পাদক এটা নিজে স্বীকার করছে যে ডিজিএফআই থেকে দিয়ে দিছিল, আমরা এটা কোনো যাচাই বাছাই না করে বিরাট। কিন্তু প্রফেসর মিজানুর রহমান, আপনি কি মনে করেন যে 2018 সালে শেষে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা আসলে যেরকম হয়েছে সেরকমটা আমরা মিডিয়াতে দেখেছি? অবশ্যই যার যার মতো করেই তো প্রকাশ করছে। আমি এই জায়গা থেকে একটু প্রফেসর আসিফ নজরুল, আমি একটু প্রফেসর আসিফ নজরুলের কাছে আসতে চাই যে 2018 নির্বাচনের 2019-এর যে 18 তো নির্বাচন, 18-31 ডিসেম্বরের শেষে যে নির্বাচনের পরে বাক স্বাধীনতা একেবারে কমে গেছে। প্রফেসর আসিফ নজরুল বলতে চান যে এটি প্রায় নেই বললেই চলে। প্রফেসর মিজান, আপনি কি আমাদের কিছু উদাহরণ দিয়ে দেখাতে পারেন যে না আসলে বাক স্বাধীনতা আছে আগের মতোই? না যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার মিডিয়া, তো মিডিয়াই তো বদলে গেছে। আপনি যেগুলোকে আমরা ট্রেডিশনাল মিডিয়া বলি, একটা টেলিভিশন অথবা পত্রিকা, যেটা এই দুইটাই তো এখন ট্রেডিশনাল মিডিয়ায় বেঁচে আছে, রেডিও কিছু লোকে দেখে, কিন্তু এগুলোর আসলে টোটাল যে এক্সপোজার এটা এত কমে গেছে সোশ্যাল মিডিয়ার তুলনায়। এক একটা সোশ্যাল মিডিয়ায় এক একটা
ফেসবুক বা ইউটিউব যখন 10 লক্ষ 5 লক্ষ 20 লক্ষ, এই আসিফ নজরুল এখনই বললো তার 5 লক্ষ না 10 লক্ষ ফলোয়ার আছে, ভিউয়ার আছে। এইরকম শত শত সোশ্যাল মিডিয়াতে কিন্তু সারাক্ষণ সবকিছু বলতেছে এবং কোনো কিছুই তো। প্রফেসর মিজানুর রহমান, আমি একটু আপনাকে বলতে চাই, বাংলাদেশে এখনো যে অনলাইন সবচেয়ে বেশি দেখা হয় তার নাম প্রথম আলো, তার নাম হচ্ছে bdnews24.com। সেই প্রথম আলো বা bdnews24.com কি তাদের দায়িত্ব অনলাইনে সেরকম করে পালন করতে হচ্ছে বাক স্বাধীনতার মানদণ্ডে? যদি আমি বলি সোশ্যাল মিডিয়া, মানে আমি কি বললাম না বললাম তো কিছু আসে যায় না। প্রথম আলো অনলাইন কি চা করতে হচ্ছে bdnews24.com? It is more important. আমি বলছি কি বলছেন, এটা কে বলছে, এটা এখন মানুষ কেয়ার করে না। কে বলছে ইট ইজ নট ইম্পর্টেন্ট, কি বলছেন। তো কি বলছেন দিক থেকে শত শত সোশ্যাল মিডিয়ায় যেখানে যে ঘটনাটা ঘটতেছে সেই মুহূর্তেই তো ইয়েতে জাতীয় স্যার এর নাম তো বাক স্বাধীনতা না। এর জন্য তাকে অনেক সময় পালিয়ে থাকতে হচ্ছে, অনেক সময় সে বিদেশে থাকতে হচ্ছে। বাংলাদেশে থেকে প্রথম আলো .com, bdnews24.com তার কথা বলতে পারছে কিনা, ডেলিস্টার.com তার কথা বলতে পারছে কিনা, সেটি হচ্ছে প্রশ্ন। সব কথাই বলতেছে, আমি তো কোনো কথা, এটা তো তাহলে ওরা বলুক ওরা বলতে পারছে কিনা। কিন্তু আমি তো সকালেই প্রথম আলো দেখি বা ডেইলি স্টার দেখি, তাহলে এমন কোনো ঘটনা তো নাই যেটা, যত ঘটনা ঘটতেছে স্বাস্থ্য। একটা প্রশ্ন করি তাহলে, যে প্রফেসর মিজান, সরকার থেকে আসলে চাওয়া হচ্ছে যে আমাদের সাংবাদিকরা, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্টার্স ইউনিটির 25 বছর উদযাপন করতে গিয়ে বলেছেন তিনি নিরপেক্ষ সাংবাদিকতা চান, কিন্তু তিনি আসলে এক ধরনের, আমি কিরকম নিরপেক্ষ জানি আমি বলবো, যে তিনি চান যে এই বিষয় নিয়ে রিপোর্ট করা যাবে না, যেটি প্রফেসর আসিফ নজরুল ওই হ্যারি পটারের গল্পের মতো বললেন, যার নাম নেওয়া যায় না বা যা কিছু নাম নেওয়া যায় না, এইরকম একটি অবস্থা। আপনারও কি তাই মনে হয়? আমি জানি না আসিফ নজরুল যেগুলো বলছে এগুলোর সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বাংলাদেশের যত রকমের দুর্নীতি আছে, অপকর্ম আছে, স্বাস্থ্য ব্যবস্থার বলেন, শিক্ষা ব্যবস্থার বলেন, এটা জনস্বাস্থ্য বিষয়ক যে ঘটনাগুলো ঘটছে, আমি তো দেখছি কোনোটাই ইভেন মন্ত্রীকে বা মন্ত্রণালয়কে ধরে সমালোচনার রিপোর্ট করতে কোনো অসুবিধা হয়নি। বিভিন্ন রকমের যত জায়গায় মানুষ নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সবগুলো কিন্তু কোনো না কোনো ভাবে মিডিয়া আসছে। মিডিয়াতে আসে নাই এরকম কোনো ঘটনা কিন্তু এখন আর নাই। সেটা বলতে পারেন এখন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চান বা যেভাবে বলেন, অনেক সময় এই মাঝখানের যে লেয়ার গুলো আছে, মাঝখানের যে অনেকগুলো সংস্থা আছে, বাহিনী আছে, তারা কিভাবে দেখে, তারা একই আউটলুক মানে দৃষ্টিভঙ্গিটা একরকম কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন। কিন্তু আমার তো মনে হয় এই যে একটা বলা হয় যে বাক স্বাধীনতা নাই, কিন্তু আমি প্রত্যেকদিনই কিন্তু প্রেস ক্লাবের সামনে অথবা পল্টনে বসে বসে সবকিছু বলতে শুনি, আমি কোনো কিছু বাদ যাচ্ছে না। রাইট স্যার, আপনি সবকিছু বলতে শুনেন, কিন্তু শুনেন কার নামে? হয়তো তিতাসের একজন মিটার রিডারের নামে, অথবা স্বাস্থ্যের একজন ড্রাইভারের নামে, অথবা যুবলীগের একজন, আমি কোন পর্যায়ের কর্মকর্তা আমি বুঝি না, ওরকম একজনের নামে। কিন্তু আপনি কি আসলে দেখেন যে মানে বাংলাদেশে তো মানে বাংলা একটা প্রবাদ আছে না, যে ভেড়া আসলে নাচে মেরার জোরে, সেই মেরাটাকে কি আমরা কখনো দেখি? বোধহয় আমি একটু ভুল বললাম, প্রবাদটা এরকমই আর কি, মানে খুঁটির জোরে ভেড়া যায় নাচে। আমরা কি খুঁটিটাকে কখনো দেখি? মিটার রিডার, ড্রাইভার। এখন আমি বলছি যে খুঁটি তো অবশ্যই, এটা তো আমরা অবশ্যই দাবি করব গোড়া পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু একেবারে মন্ত্রীকে ধরে, মন্ত্রীর পরিবারের সদস্যকে ধরে, তারপরে তার সাথে তার সঙ্গভঙ্গ ধরে বহু রিপোর্ট কিন্তু কোনো না কোনো ভাবে অনলাইন মিডিয়াতে হলেও আসছে, কোনো জায়গায় যে আসে নাই তা না। আপনি যেটা হয়, একটা সংজ্ঞা আছে না, স্বৈরাচার কখন স্বৈরাচার, যখন তাকে স্বৈরাচার বলা যায় না। প্রতিদিন কিন্তু স্বৈরাচার বলে যাচ্ছে। স্যার আপনি বাংলাদেশের একটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় চালান স্যার, আপনি জনস্বাস্থ্যর কথা আপনি বলেছেন, জনস্বাস্থ্যতে যে ধরনের অনিয়ম হয়েছে, তারপরে মন্ত্রী সাহেব পতাকা দুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন স্যার, আপনার কাছে মনে হয় যে বাংলাদেশে বিচার আছে? পৃথিবীর অন্য কোনো দেশে হইতো এরকম? এটা তো প্রত্যেক দেশের একটা কালচার আছে। আমাদের দেশে এরকম কালচার যদি হতো যে কোনো ঘটনা ঘটলে, যেমন বিভিন্ন দেশে রেল দুর্ঘটনা ঘটলে রেলমন্ত্রী পদত্যাগ করে, এই কালচার কিন্তু আমাদের দেশে নাই, হইলেই ভালো হইতো। এই কোন রকম একটা ঘটনা ঘটলে এরকম দায়িত্ব নিয়ে যদি বলতো যে আমি দুর্নীতি করি বা না করি, কিন্তু এই ব্যর্থতাটা আমার দেখা উচিত ছিল, সেটা বললেই ভালো হতো। আমিও সাপোর্ট করি এটা, কিন্তু এটা আমাদের কালচারের মধ্যে নাই।
আমরা কালচারের মধ্যে নাই। আমরা প্রফেসর মিজানুর রহমানের এই বক্তব্যের পর আমরা একদম শেষ পর্যায়ে প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে একটা আসতে চাই যে আমরা প্রায় শুনি যে যারা নাকি ক্ষমতাবান তারা খুব ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন, কিন্তু আমরা এই সরকারের সময় কিন্তু ক্ষমতাবান অনেকেরই অনেক রকম বিপদ হতে শুনেছি। আপনি যে প্রবীর শিকদারের কথা বলেছেন, যে প্রবীর শিকদার একদিনের এই কথা বলে জেল কেটেছিলেন, সেই প্রবীর শিকদার কিন্তু প্রকাশ্যে, যিনি শেখ হাসিনার একজন আত্মীয়ই বটে, মানে তার বিরুদ্ধে প্রকাশ্যে লিখে যাচ্ছেন, পত্রিকা প্রকাশ করে যাচ্ছেন, তার অনলাইন প্রকাশ করে যাচ্ছেন, প্রকাশ্যে বলে যাচ্ছেন, এবং তিনি খুব বহাল তবিয়তেই আছেন।